মুন্নির মা, ও মুন্নির মা, তাড়াতাড়ি ওঠো, নাহলে তো দেরি হয়ে যাবে। ভোরের ট্রেনের মালপত্র আর তুলতে পারবো না। এ কি, তুমি উঠে পড়েছো? আমি বলছিলাম এই জ্বর নিয়ে আজ আর তোমাকে স্টেশনে যেতে হবে না। ও মা, সে কথা বললে পেট চালাবো কি করে? দেরি করো না, নাও আমাকে একটু মুড়ি চিড়ে বেঁধে দাও। একদিন কাজে না গেলে খুব ক্ষতি হবে না। তুমি আর যেও না। এই দেখো, এখনো গা জ্বরে পড়ে যাচ্ছে। আর মাথা খেও না তো, আমরা গরিব মানুষ, অমন মোমের পুতুলের মতো থাকলে আমাদের চলবে না। যাই হোক, তোমার যদি উঠতে ইচ্ছে না করে, আমি চললাম। আরে না, আমি এক্ষুনি তোমার চিড়ে মুড়ি বেঁধে দিচ্ছি। এই নাও তোমার চিড়ে মুড়ি। আর সাবধানে থেকো, বেশি ভারী মালপত্র আজ আর তুলতে যেও না। আচ্ছা আচ্ছা, পুটলিটা দাও। আহ, এত শীত পড়েছে, কুয়াশার বাইরে কেমন অন্ধকার হয়ে আছে। রাবেয়া, হ্যাঁ, তাই তো দেখছি। মনেই হচ্ছে না ভোর হয়ে গেছে। যাই হোক, সাবধানে যেও। আর সময় মতো মুড়ি চিড়েগুলো খেয়ে নিও। একে কামাল ভাই, কাল না বলে তোমার গায়ে অনেক জ্বর। জ্বর নিয়ে তোমার আবার স্টেশনে কে আসতে বললো? আমাদের আর জ্বর ভাই, পেটের দায়ে সবই করতে হবে। আজ তো ভেবেছিলাম ট্রেন চলেই যাবে, আসতে পারবো না সময় মতো। শুনলাম আজ নাকি ট্রেন লেট হবে। চলো ওখানে গিয়ে বসি। ওই যে ট্রেন চলে এসেছে, একটু বসেও শান্তি নেই। কি আর করা, চলো যাই ওদিকে। এ বাবা, এতগুলো ব্যাগপত্র নিয়ে আমি যে কোথায় যাই? আশেপাশে তো কোনো গাড়ি ঘোড়াও নেই। রাস্তা পর্যন্ত এগুলো কি করে যে নিয়ে যাব? সাহেব, কুলি লাগবে, কুলি। আপনার সাথে তো অনেক ব্যাগপত্র দেখছি, আপনি বললে আমি এগুলো গাড়িতে তুলে দিয়ে আসি। এমন রোগা পাতলা শরীরে তুমি পারবে এগুলো নিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো সাহেব। না না, তুমি এসো, তোমাকে নিয়ে ভরসা পাচ্ছি না। না না সাহেব, আমি ঠিক পারবো, এত বছর ধরে করছি। আপনি ভরসা করুন, আমি ঠিক পারবো। বেশ তো, তাহলে তোলো। চলুন সাহেব, ওদিকটা গেলে আপনার গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, চলো। মা, তুমি এখানে এভাবে বসে আছো কেন? এই কি মুন্নি, তোর এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আজ? হ্যাঁ মা, তোমার আর বাবার কথা শুনে আমার ঘুম ভেঙে গেছে। আর কিছুতেই ঘুম হচ্ছে না। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? আর বলিস না মা, এই জ্বর গায়ে তোর বাবাকে কত নিষেধ করলাম স্টেশনে যেতে। তোর বাবা কোনো কথাই শুনলো না। তাই নাকি? এটা বাবা একদম ঠিক করেনি। ওই অসুস্থ শরীরে বাবা কি করে কাজ করবে? তারপর যদি বাবার শরীর আরো খারাপ হয়ে যায়, কি করব বল? তোর বাবা কি কারো কথা শুনে? যাই হোক, ঘরে চল, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সকাল হতে এখনো অনেকটা সময় বাকি। এই শোনো, খুব সাবধানে হাঁটবে। এসব ব্যাগপত্রে খুব দামি দামি জিনিস আছে বুঝলে। তোমার যা শরীর দেখছি, মনে তো হচ্ছে তুমি মাঝপথে সব ফেলে দেবে। না না সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, এই রাস্তায় আমি খুব পুরাতন লোক। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এবার কথা না বলে পা চালিয়ে হাঁটো। কিছু দূর যেতে হঠাৎ কামালের মাথা ঘুরতে শুরু করলো। হে কি,
হঠাৎ এমন মাথাটা ঘুরছে কেন? চোখও কেমন অন্ধকার দেখছি মনে হচ্ছে। কি এত আস্তে আস্তে হাঁটছো কেন বাপু? ধুর, তোমাকে নেওয়াই আমার ভুল হয়েছে। এই তো সাহেব, আমি তো হাঁটছি। হাই হাই, এ আমার কি সর্বনাশ হলো! আমার এত এত দামি জিনিস ভরা ট্রলি সব বোধহয় ভেঙে চলে গেল। কি কি হলো কামাল ভাইয়ের? হাই হাই, পা দিয়ে দেখছি অনেক রক্ত পড়ছে। আরে তাই তো, আহারে, বেচারা বোধহয় খুব লেগেছে। চিচি মশাই, আপনি আবার কেমন লোক? কুড়িটা পড়ে গিয়ে পা কেটেছে, আর আপনি কিনা নিজের জিনিস নিয়ে দুঃখ করছেন? এই এই চুপ কর, যত সব ছোট লোকের দল। তোমরা জানো আমার যেসব জিনিস এই ব্যাগপত্রে আছে তার দাম এই গরিবের পায়ের চেয়ে অনেক বেশি। ওসব কি বলছেন সাহেব? না না, এবার কেমন কথা? একে তো আপনার জিনিস বইতে গিয়ে কামাল ভাইয়ের এত বড় ক্ষতি হলো, আর আপনি এসব বলছেন? আহা, তোমরা চুপ করো। ওনার কি দোষ? আমি জোর করে ওনার জিনিস বইতে চেয়েছি। গায়ে অনেক জ্বর, তাই হয়তো সামলাতে না পেরে পড়ে গেছি। শোনো শোনো, বেটা তোর জ্বর এসেছে, ঘরে গিয়ে শুয়ে থাক। তা না, ওরে সর্বনাশ করতে এখানে এসেছে। এই যে মশাই, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। শুনুন সাহেব, আমাদের আপনাদের মতো সোনার কপাল না যে শরীর খারাপ হলে বিছানায় শুয়ে থাকবো। এই, বাড়াবাড়ি করছে মানে? যাই হোক, আমাকে যেতে হবে। আমার রাস্তা ছাড়ো, এমনিতেই কুড়িটার জন্য খুব দেরি হয়ে গেছে। চলে যাবেন মানে? মানুষের ক্ষতি করে পালানোর ধান্দা? মগের মূল্য পেয়েছেন? আহা, শুধু শুধু সাহেবকে জ্বালাচ্ছিস কেন? যান সাহেব, আপনি যেখানে যাবেন যান। না না, ওনাকে আমরা এত সহজে যেতে দেবো না। তোমাকে বাড়িতে নিয়ে যাব। ওনাকে আমাদের সাথে যেতে হবে। ডাক্তার কি বলে ওনাকে শুনতে হবে। আচ্ছা, জ্বালায় পড়া গেল তো বাপু। সে আপনি যত কথাই বলুন, আপনাকে অত সহজে ছাড়া হচ্ছে না। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি একবার বাইরে আসুন তো। আরে, রফিক চাচার গলা না? রফিক চাচা এই সময় বাড়িতে এলো কেন? হ্যাঁ মা, রফিক ভাইয়ের মতোই তো গলা। চল তো গিয়ে দেখি। এ কি করে হলো? পায়ের এ কি অবস্থা? এখনো রক্ত পড়ছে। কাঁদবেন না ভাবি, আসলে মাল বইতে গিয়ে ভাইয়ের পায়ে ব্যাগ পোটলা পড়ে এই অবস্থা। আহা, কাঁদছো কেন? দুদিনেই সেরে যাবে। তোমাকে বললাম এই অসুস্থ শরীরে আজ আর যেতে হবে না বাইরে। কে শোনে কার কথা? দেখলে তো কি অঘটন ঘটলো। ধর, সে একই নাটক। এবার তো আমাকে ছেড়ে দাও। না না, আপনাকে এখন ছাড়তে পারবো না। ডাক্তারকে খবর পাঠিয়েছি, সে এসে সব দেখলে তবে আপনাকে ছাড়া হবে। না, পায়ের অবস্থা তো তেমন ভালো দেখছি না। কি বলছেন ডাক্তার সাহেব? আহা, কাঁদবেন না, পা সেরে যাবে, তবে কিছুটা সময় লাগবে। আর ততদিন ওনাকে একটু বিশ্রামে থাকতে হবে, ফুল বেড রেস্ট। ডাক্তার সাহেব, কুলির আবার বিশ্রাম? দেখুন, আপনার পায়ের দুটো হাড় ভেঙে গেছে, আমি প্লাস্টার করে দিলাম। আপনি যদি এই পা নিয়ে এখনই কাজ করতে যান, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তখন দেখবেন সারা জীবন আর কিচ্ছু করতে পারবেন না। চলুন ডাক্তার সাহেব, আমি আপনাকে দিয়ে আসছি। এবার তো সব হলো, এবার আমাকে যেতে দাও। যেতে তো আপনাকে ঠিকই দেব, তবে আপনার জন্য যে ক্ষতিটা কামাল ভাইয়ের হলো সে ক্ষতিপূরণটা দিন। মানে? খুব সহজ, ক্ষতিপূরণ বাবদ টাকা দিন, যা দিয়ে কামাল ভাইয়ের চিকিৎসাটা অন্তত চলতে পারে। ঠিক ঠিক, এটাই করা উচিত। সত্যি বাবু, তোমাদের মতো লোকদের নিয়ে আর পারি না। সবকিছুতেই শুধু ধান্দা। এই ধরো,
এখানে 1000 টাকা আছে, এবার তো ছাড়ো। মোটে 2000 টাকা? এই শোনো, তোমাদের মতো গরিবের জন্য এই টাকাই অনেক। এবার আমি আসি। ধুর, এখন এতগুলো ব্যাগ আমাকে একাই টানতে হবে। আরে আরে, করো কি? কি আর করব, দেখি একটু কাজে যেতে পারি কিনা। তুমি শুনলে না ডাক্তার সাহেব কি বললেন? আরে ছাড়ো তো, ওনারা বড়লোক মানুষ, আমরা কি আর ওনাদের মতো চলতে পারি? কাজ না করলে খাবো কি? ওসব নিয়ে তোমায় অত ভাবতে হবে না। সাহেব তো দিয়ে গেলেন 1002 টাকা। বসে থাকলে তো রাজার গোলাও ফুরিয়ে যায়, আর তুমি বলছো মোটে ওই 2000 টাকার কথা। সে তুমি যাই বলো, আমি তোমাকে এই শরীর আর এই পা নিয়ে কিছুতেই যেতে দেব না। হ্যাঁ বাবা, মা ঠিক কথা বলেছে। আচ্ছা মা, আমরা যদি একটা ব্যবসা শুরু করি? কি ব্যবসা করব মা? ব্যবসা করতে যে অনেক টাকা লাগে। আরে ধর, সব ব্যবসাতে তো অত টাকা লাগে না মা। রুহি আমাকে একদিন বলল, শহরে নাকি অনেক কিছু কিনতে পাওয়া যায়। লোকে নাকি সেখানে পিঠাও বিক্রি করে। তাই নাকি? কিন্তু গ্রামে তো সবাই যে যার বাড়িতেই পিঠা বানায়। শোনো না মা, তোমার হাতের ভাপা পিঠার যা স্বাদ, ও যদি কেউ একবার খায় তাহলে তো সে রোজ খেতে আসবে। না না, বাড়ির বউ হয়ে হাটে বাজারে পিঠা বিক্রি করবে? না। অমন করে বলছো কেন? মেয়েটা তো ভালোই বুদ্ধি দিয়েছে। তাছাড়া সাহেব যে টাকা দিয়েছে তাতে ছোটখাটো ভাবে পিঠে বিক্রি তো শুরু করা যেতেই পারে। কিন্তু লোকেরা তো অনেক কথা বলবে। শোনো মুন্নির বাবা, কথা শোনানোর বেলায় সবাই শোনাবে, কিন্তু আমরা যদি না খেয়ে থাকি কেউ আমাদের খেতে দেবে না। আমাদের খাবারের জোগান আমাদেরকেই করতে হবে। একদম ঠিক কথা বলেছ মা। বাবা, তুমি এখন বিশ্রাম করো। যা করার এবার আমরাই করব। চল মা, তোর সেলেনা দাদির বাড়িতে তো ঢেকি আছে, সেখান থেকে চালগুলো গুঁড়ো করে আনি। কাল সকালে তো আবার বের হতে হবে। হ্যাঁ মা, সকালে স্টেশনে বসলে সেখানে অনেক লোক পাওয়া যাবে। দেখবে তোমার ভাপা পিঠা খুব ভালো বিক্রি হবে। সে তো সৃষ্টিকর্তাই ভালো জানি। চল, দেরি করিস না। সে কি কামালের বউ? শেষে কিনা তুমি এখানে সেখানে পিঠা বিক্রি করে বেড়াবে? কি করব চাচি, লোকটা এমন অসুস্থ হয়ে পড়ে আছে, সংসারটা তো চালাতে হবে বলুন। তাই বলে বউ হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে? এতে কি মান সম্মান থাকবে কিছু? বেশ তো দাদি, কাল থেকে তাহলে আমরা তোমার বাড়িতে এসে খাবো, কি বলো? দেখলে তো বৌমা, এই বয়সে তোমার মেয়েটা কেমন বেয়ারা হয়ে গেছে। হবেই না বা কেন? মা যেমন মেয়ে তো তেমন শিক্ষাই পাবে। কি বললি দাদি? দেখো দাদি, তুমি আমাকে যা ইচ্ছে বলো, তাই বলে আমার মাকে খবরদার কিছু বলবি না। আহা মুন্নি, বড়দের সাথে এমন করে কথা বলতে নেই। উনি আমাদের যা নয় তাই বলবে আর আমরা চুপ করে থাকবো? দেখো দেখো, মুখে মুখে কেমন তর্ক করছে। আমাদের এখানে চাল গুঁড়ো করতে এসে আমাদেরকে কথা শোনানো? যা, আমার এখানে আর তোদের চাল গুঁড়ো করতে হবে না। আচ্ছা চাচি, আমরা চলে যাচ্ছি। চল মুন্নি। মা, তুমি ওই বুড়ির কথায় কাঁদছো? ছি ছি মা, বড়দের নিয়ে ওভাবে কথা বলতে নেই। এভাবে বলবো না তো কিভাবে বলবো? ওই বুড়ির কথার যা অবস্থা, তাতে ওনাকে এসবই বলা উচিত। দেখবে মা, একদিন যখন আমাদের ব্যবসাটা দাঁড়িয়ে যাবে, সেদিন ওই বুড়ির মুখ একাই জামা কষা হয়ে যাবে। হয়েছে, তোকে আর পাকা পাকা কথা বলতে হবে না। এবার পা চালিয়ে হাঁট।
এ কি, এত সকালে তোমার ঘুম ভেঙে গেছে? কি করব বলো, এতদিনের অভ্যাস ভোরে উঠে স্টেশনে যাওয়া। অভ্যাসটা ভুলবো কি করে? কিন্তু তুমি এত ভোরে উঠলে যে? আমাকে তো আজ স্টেশনে যেতে হবে। আজই তো আমার ব্যবসার প্রথম দিন। বলছিলাম, এটা নিয়ে আরেকবার ভাবলে হতো না? না মুন্নির বাবা, মেয়েটা আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে। এটাই কাজে লাগাতে হবে। তুমি শুয়ে থাকো, আমি রান্নাঘরে যাই। এ কি মা, তুই এত ভোরে উঠে পড়েছিস? কি করবো মা, তোমার ভাপা পিঠার গন্ধে সারাটা বাড়ি এমন মোমো করছে। ঘুম না ভেঙে উপায় আছে? হা হা হা। তাই নাকি? নে, আমার সব পিঠা তৈরি হয়ে গেছে। এবার বের হতে হবে। আচ্ছা মা, তুমি সব গোছকাজ করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। ভাপা পিঠা নাও, ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা, যেমন নরম তেমন স্বাদ, নারকেল গুড় যাবে না বাদ। ওহ, বাবা বেটার কি সুগন্ধ! কিন্তু স্টেশনে আগে তো তোমাদের দেখিনি। কি করে দেখবে চাচা, আমরা তো আজই প্রথম এসেছি। ওমা, তাই নাকি? বেশ তো, আমাকে দাও দেখি দুটো গরম গরম বাবা বেটা। এই নিন ভাই। আহ, কি স্বাদ! এবার থেকে তোমাদের বাবা পিঠা খেয়েই তবে সকালে নাস্তা করব। আহা মন্নিমা, কি স্বাদের বাবা পিঠা খাওয়ালি রে মা। শোনো রফিক চাচা, তুমি আর চাইলেও কিন্তু পাবে না, আজকের মতো সব পিঠা শেষ, তাই না মা? তাই নাকি? তাহলে তো ব্যবসা প্রথম দিনেই বাজিমাত। শোনেন ভাবি, বিকেল বেলাও কিন্তু এখানে বেশ ভালো লোক জমে। আপনি চাইলে বিকেলেও আসতে পারেন। তাহলে তো খুব ভালোই হয়। কি বলো মা? হ্যাঁ মা, তাই তো মনে হচ্ছে। ব্যবসা এভাবে চললে তো ভালোই হয়। কিন্তু এখন বাড়িতে চল, তোর বাবা না খেয়ে আছে। জানো বাবা, আজ কত তাড়াতাড়ি আমাদের সব পিঠা বিক্রি হয়ে গেছে। তাই আমরা ঠিক করেছি আজ থেকে বিকেলেও আমরা স্টেশনে পিঠা বিক্রি করতে যাব। তাই নাকি? হ্যাঁ, মুন্নি ঠিক কথাই বলেছি। এবার তুমি কাজে না গেলেও আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ গিন্নি, একবার শুধু সৃষ্টিকর্তা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক, তাহলে তখন তোমাকে আর এসব করতে হবে না। কেন বাবা, পিঠে বিক্রি করা কি খারাপ? দেখ মুন্নি, তুই এখনো অনেক ছোট, ছোট মুখে বড় কথা বলবি না। এভাবে খুব অল্প দিনেই কুলি বউয়ের ভাপা পিঠার সুনাম সারা গ্রামে ছড়িয়ে পড়ল। কামালও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। শোনো মুন্নির মা, আজ থেকে তোমাকে আর পিঠা নিয়ে স্টেশনে যেতে হবে না। সে কি, কি বলছো তুমি? ঠিকই তো বলছি, আমি তো এখন সুস্থ হয়ে গেছি। ওই পিঠা বানানোর কাজ তোমাকে আর করতে হবে না। আজ থেকে আমি কাজে যাব। কিন্তু আর কিসের কিন্তু? যাই, এখন না গেলে আবার ট্রেনটা পাবো না। আরে, আজকে ওই মেয়েটা আর বউটা আসেনি বাবা পিঠা নিয়ে? তাই তো দেখছি। দাঁড়াও, কাউকে জিজ্ঞাসা করে দেখি। এই যে ভাই, শোনো শোনো। আরে, তুমি সেই লোকটা না, যার পা ভেঙে গিয়েছিল? আমরাই তো তোমাকে নিয়ে গিয়েছিলাম তোমার বাড়িতে। হ্যাঁ ভাই, সেদিনের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরে না না ভাই, মানুষ হয়ে মানুষকে সাহায্য করব, এটাই তো উচিত। তা ভাই, তুমি আমাদেরকে একটু সাহায্য করো দেখি। কি সাহায্য ভাই?
আসলে রোজই এখানে দুজন মা মেয়ে আসে বাবা পিঠা বিক্রি করতে। কি স্বাদ সেই পিঠার, কিন্তু আজ তাদের দেখছি না। তুমি কি দেখেছো? না, আসেনি। তারা আর কখনোই আসবে না। ওমা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? রাগার মতো কিছু বলেছি নাকি? ওরা আমারই বউ আর মেয়ে। আমি অসুস্থ থাকা এতদিন ওরা ব্যবসাটা করছিল, কিন্তু এখন আর ওদের এসব করতে হবে না। তাই বলে অত ভালো ব্যবসাটা বন্ধ করে দিলে? দেখুন ভাই, এগুলো আমাদের নিজেদের ব্যাপার, আমাদের নিজেদের মধ্যে রাখতে দিন। বাহ কামাল ভাই, বাহ! এতদিন ভাবি যে ব্যবসাটা করে তোমাকে সুস্থ করলো, সংসারটা চালালো, আজ তুমি সুস্থ হয়ে সেই ব্যবসাটা আগে বন্ধ করে দিলে। রফিক, কি বলছিস এসব? বলকে বলেছি, সত্যি। তোমাকে আমি অন্যরকম ভাবতাম, এখন তো দেখছি তুমিও আর সবারই মতো। ভাবি আর মুন্নি এতদিন তোমার জন্য এত কষ্ট করলো, আর তুমি কিনা তাদের শখের ব্যবসাটা বন্ধ করে দিলে। এই তোমার বিচার? সত্যি ভাই, আমি তো এভাবে ভেবে দেখিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তা কি করে দেখবে? যাই হোক, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তাছাড়া ব্যবসাটা ভালো চললে তুমিও তো নতুন একটা ব্যবসা ধরতে পারবে। তোমাকেও আর কুলিগিরি করতে হবে না। ঠিক বলেছিস। আমি এখনই বাড়িতে যাচ্ছি। আজ বিকেলে ওদের নিয়ে আসবো। ওরা আবারও পিঠা বেচবে। এ কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? হ্যাঁ, আমাদের যে আজ বিকেলে পিঠা নিয়ে স্টেশনে যেতে হবে, তাই তো ফিরে এলাম। কিন্তু তুমি যে বলেছিলে আজ থেকে পিঠার ব্যবসা বন্ধ। না, আমি ভুল বলেছিলাম। তখন তো আর জানতাম না তোমার হাতের পিঠা সবাই এত ভালো খায়। নাও, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। কি মজা, আমরা আবারও পিঠা বিক্রি করব। হ্যাঁ মা, এবার আমিও যাব তোদের সাথে।